This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতক্ষণে সবাই জেনে গেছেন কুণাল ঘোষের দ্বিতীয় বিদ্রোহেও জল ঢেলে দিয়েছে তৃণমূল। আচ্ছা, কুণাল ঘোষ বারবার এত বিদ্রোহ করেন কেন? কেনই বা দল তার বিদ্রোহ দমাতে আদা জল খেয়ে নামে? আজকের ঠোঁটকাটা স্পেশালে সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। কুণাল ঘোষ রাজ্য রাজনীতির এই চরিত্রের কথা জানলে লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু নির্ঘাত বলতেন, কাল্টিভেট করতে হচ্ছে মশাই। সারদা কেলেঙ্কারি ঢেউ যখন রাজ্যে এলো, কুণাল ঘোষ তখন তৃণমূলের এমপি। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া রাজ্যের প্রথম এমপি কুণাল ঘোষই। তাকে গ্রেফতার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। তখন কুণাল বলতেন, সারদা সংস্থার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন মুখ্যমন্ত্রী। কুণালের কথা ঢাকতে পুলিশ তেড়ে প্রিজন ভ্যান বাজাতো। তারপর কোথা হইতে কি হইয়া গেল, কুণাল ঘোষ তৃণমূলের সাধারণ সম্পাদক হয়ে গেলেন। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র হয়ে গেলেন। শনিবার দুপুরে কুণালের গলায় হীরক রাজার দেশের গান। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আমাদের মতো বয়স্ক মানুষেরা ভোটের বদলে শুধু বোকাই হয়েছি। আর আমাদের প্রজন্ম শুধু দারিদ্র মুক্তির স্লোগান শুনেছি। জল আনতে যাওয়া, অন্ধকারে নিজেদের সম্মান বাঁচিয়ে খোলা জায়গায় শৌচ করতে যাওয়া, কাঠের উনুনে ধোঁয়ায় কষ্ট পাওয়া। তারপর আমরা পেলাম আমাদের পরিশ্রমী মোদিজিকে। আর মোদিজি আমাদের সব কষ্ট অনুভব করেছেন। তাই তো তিনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুৎ, জল, গ্যাস, শৌচালয়। এতে ওষুধের খরচও কত কম হয়ে গেছে, আর অসুখ বিসুখও কত কমে গেছে। আমাদের মতো কোটি কোটি মানুষ এই দারিদ্রতা থেকে বেরিয়েছে। কিন্তু মা, বৌদি, মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। আগামীতে সমগ্র ভারতের দারিদ্র্য দূর করা আমাদের মোদিজির গ্যারান্টি। আর মোদিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। গুপি বাঘায় মেতে আছেন কুণাল। দুদিন আগেও দেখেছেন হীরক রাজার দেশে। সত্যজিৎ রায়ের জন্মদিন, সত্যজিৎ রায়ের ছবিগুলো দেখবো, আর হীরক রাজার দেশে আমার খুব ফেভারিট ফিল্ম। আর এটা না একটা অন্যরকম বার্তা আছে, মানে এটা মানে কম বয়সে একরকম গোপী গাইন বাঘা বাইনের সিকুয়েল, আর একটু বেশি বয়সে তার মধ্যেকার একটা বার্তা বোঝা যায়, আর একটু বেশি বয়সে আর একটা কিছু আবিষ্কার করা যায়। ফলে যতবার দেখি, যতবার শুনি, একটা অন্য একটা ভাইব্রেশন থাকে। সকালে গুপি বাঘার গানের সুরে সুরেই কুণাল শুনিয়েছিলেন রাজার দুঃখের কথা। এক যে ছিল রাজা, তার ভারী দুঃখ কিসে হয়। দুপুরে সেই কুণাল গেয়ে উঠলেন, আহা কি আনন্দ। হলোটা কি? দুঃখ যাবে কি, দুঃখ যাবে কি, বিরস বদনে রাজা ভাবে কি, যেন যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনো শাস্তি পাবে কি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠক হচ্ছে, এবং বৈঠক হচ্ছে ড্রেক ওব্রায়েনের বাড়িতে। এবং কুণাল ঘোষের ক্ষেত্রে কিন্তু ড্রেক ওব্রায়েনের তরফ থেকেই একটা স্বাক্ষর করা প্রেস লিস্ট দিয়ে জানানো হয়েছিল যে সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম। শুরুটা হয়েছিল মে দিবসে কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবের রক্তদান শিবিরে। সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হয়ে যাওয়া তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে ছিলেন
কুণাল ঘোষ। তাপসকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। তারপরেই কুণালকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। সেই বিবৃতিতে সই ছিল একসময়ের জনপ্রিয় কুইজ মাস্টার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের। তারপরও কুণাল থামলেন না। আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত, তিনি কতটা জনসংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না। এটাও একটা জনসংযোগের স্টাইল। সেটা শুধু ভোটের আগের, মানে ভোটের বছর বা ভোটের আগের বছর রাস্তায় বেরোলে হয় না, এটা 5 বছর ধরে রাখতে হয়। ভুল দলে তাপস রায় যথেষ্ট যোগ্য জনপ্রতিনিধি, যথেষ্ট ভালো প্রার্থী, কিন্তু নীতিগতভাবে আমাদের সঙ্গে যাদের লড়াই, ভুল দলে গেছেন। ফলে আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। ভোটের মুখে দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা আর বিজেপি প্রার্থী তাপস রায়কে দরাজ সার্টিফিকেট। তারপরও কুণালের পাশেই দলের অনেক পরিচিত মুখ। শৃঙ্খলাপরায়ণ তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল, যদি নির্বাচনের সময় কেউ দলকে বিব্রত করে, দল নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি এটাও ঠিক, দল যখন বিভিন্ন সময় বিভিন্ন অস্বস্তিকর, বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, আমি বা কুণাল ঘোষ বা আমরা হাতে গোনা কয়েকজনই অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আমরা কিন্তু নখদাঁত বার করে দলের হয়ে, তৃণমূলের হয়ে বিরোধীদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। কুণাল ঘোষ আমার সহকর্মী, কুণাল ঘোষ আমার বন্ধু, কুণাল ঘোষ আমি গভীরভাবে মনে করি কুণাল ঘোষ পার্টির মধ্যে আছে। তো কুণাল এবং পার্টি কিভাবে তারা পরস্পরের সঙ্গে বিষয়টা সমঝোতা করবে, এটা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। শনিবার কুণালকে গাড়িতে তুলে ডেরেক ওব্রায়েনের বাড়িতে নিয়ে যান ব্রাত্যই। 3 জনের কথাবার্তা শেষে আকাশে বাতাসে আনন্দ খুঁজে পেয়েছেন কুণাল ঘোষ। না না না, আমরা 2 জন তৃণমূলের লোক আরেকজন তৃণমূলের লোকের বাড়ি এসেছি নির্বাচন নিয়ে কথা বলতে। এখানে এটার মধ্যে অস্বাভাবিকতা নেই। আর কি কথা হলো সেটা তো আমি মিডিয়ায় বলবো না, আমাদের ভেতরে কথাবার্তা। আমি তো সমস্যা জানি না কি সমস্যা। কিছু ইস্যুস ছিল, সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে, খোলামেলা আলোচনা হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে বলাই ভালো। আমি নেত্রী এবং আমার নেতা মমতাদি এবং অভিষেককে ধন্যবাদ দেবো এই আলোচনার পরিবেশ প্রেক্ষিতটা তৈরি করে দেওয়ার জন্য। আমি একটা কথা বলি, যদি আপনাদের কথা যদি ঠিক হয়, তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা এখানে যদি লিউকোপ্লাস লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন সারবে কখন সারবে কখন সারবে, তো টাইম দিন না। দেখুন দেখতে খুব গভীর ছিল তার মানে। কিন্তু যিনি সই করে সাধারণ সম্পাদক পদ থেকে সরালেন, তার বাড়িতে বৈঠক, এটা তো অস্বাভাবিক। এই সময় বলতে পারবো না, আমায় ডাকা হয়েছে আমি এসেছি। হ্যাঁ, আমি বলতে পারবো না। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতু থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটা। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। জানেন তো, দাবায় ঘোড়ার 2.5 চাল হয়। কুণাল ঘোষের বিদ্রোহের মেয়াদও 2.5 দিন, পরপর 2 মাসে তাই তো দেখলাম। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কুণাল বারবার বিদ্রোহ করেন, দল ব্যবস্থা নেয়। কুণাল কিন্তু মুখ বন্ধ করেন না। এবার বলে দিলেন চাকরি দুর্নীতিতে যুক্ত একজন মন্ত্রী এখনো আছেন বহাল তবিয়তে। চাকরি নিয়ে খারাপ কিছু ঘটনা ঘটেছে, যদি সঠিক সময় মানবিক ভঙ্গিতে এটা দেখে এতদিন এদের রাস্তায় বসিয়ে না রেখে যথাযথ হস্তক্ষেপে এগোনো যেত, তাহলে জলটা এত দূর গড়াতো না। আমি দলের একজন কর্মী হিসেবে আমার মনে হয়েছে এই ইস্যুটা জীবন্ত, এবং এই ইস্যুটার জন্য দলের অস্বস্তি হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই ইস্যুটা বন্ধ করতে আমিও উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু
ফেল করেছি। আমার মনে হয়েছে এটা অনেক আগে থেকে হস্তক্ষেপ উচিত ছিল। বর্তমানে কি একজন মন্ত্রী রয়েছেন যিনি এখনো পর্যন্ত রয়েছেন, এরকম কোনো বক্তব্য আছে আপনার? সেই সময় আমার কানে যার বিরুদ্ধে অভিযোগ গেছিল ঘটনাচক্রে, তিনি আজ মন্ত্রিসভায় আছেন। এখনো আছেন? এখনো আছেন। আগেরবার লোকসভায় দলনেতা সুদীপ ব্যানার্জিকে বিজেপির লোক বলে মন্তব্য করেছিলেন, এবারও তো প্রায় তাই বললেন। সাধারণ নিয়মে হয় সিবিআই চার্জশিট দিলে ইডি সঙ্গে সঙ্গে তার ফলো আপ অ্যাকশনে নামে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ যে দিল্লিতে লবি করে বিজেপি নেতাদের ধরে ইডির প্রসিডিংসটাই তো আটকে রেখেছেন। আমি কি এমনি এমনি বলেছি নাকি? আরে তাপস রায় তো সবে গেছে, ওকে এখন পুরো বিজেপি নেতা বলে ধরি না, কিন্তু বিজেপির ভেতরে যদি কোনো আঁতাত থাকে, সেটিং থাকে, সেটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই যে কুণালকে কিছুতেই দমানো যায় না, আপনি বলুন শীর্ষস্তরের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব? আমি তাপস রায়ের সঙ্গে একটা অরাজনৈতিক মঞ্চে থাকলে সেটা দলের কাছে অস্বস্তিকর। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যখন গদ্দার বলেন মিঠুনদাকে, আর দেব যখন বলে গদ্দার শব্দ বিশ্বাস করি না, সমর্থন করি না, তখন তো এই সমস্ত প্রেস রিলিজ, পদ কেড়ে নেওয়া, সেন্সার, ওয়ার্নিং এসব হয় না? বারবার এই ধরনের ঘটনাগুলো দেখা যায়, তাতে যেন মনে হয় যে তৃণমূলের ৩-৪ জন যারা সিনেমা করেন তারাই হচ্ছেন বিরাট উদার, আর বাকিরা আমরা সংকীর্ণ মনা। যারা সিনেমা করেন তারাই হচ্ছেন উদার, তারা অভিনয় করবেন, প্রিমিয়ারে ডাকবেন, ফটোশ্যুটে গলা জড়াবেন, কিডনি দান করবেন, কেউ পরিচালক হয়ে অভিনেতা হিসেবে নেবেন, আর বাকিরা সব আমরা সংকীর্ণ মনা। তো আমরাও সৌজন্যের বৃষ্টিপাত দেখিয়ে দেবো, আর নইলে দল সকলকে একসঙ্গে থামাক। নাম করে প্রতিপক্ষকে অ্যাটাক আমাদের দলের অর্ধেক নেতা নেত্রী করে না। আমার বক্তব্য, আমি তো সেটা করি দলের জন্য, ফলে যার জন্য চুরি করে সেই বলে চোর, এ তো খুব মহা মুশকিল। কুণাল এত কথা বলেন, দল শাস্তি দেয়, কিন্তু দল থেকে বের করে দেওয়ার রাস্তায় হাঁটেন না শীর্ষ নেতারা, বরং মিটিয়ে নেন। আজও যেমন 3 মূর্তির মিটিং হলো খোদ দলনেত্রীর নির্দেশে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়, আমিও নই, কোনো বুথ সভাপতিও নয়, কোনো সাংসদও নয়, কোনো এমএলএও নয়। সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। কোথাও হয়তো দলের মনে হয়েছে দলীয় শৃঙ্খলা হয়তো তিনি ভেঙেছেন, সে কারণে ব্যবস্থা নিয়েছে। এটাতে এত গুরুত্ব দেওয়ার কি আছে? এটা নর্মাল কোর্স। দেখলেন তো কুণাল পর্বে মোটের ওপর একটা মধুরেণ সমাপয়েত হলো, কিন্তু তারপর মধুরেণ সমাপয়েত ওখানে হবে? সোমবার যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হবে? এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলছেন সম্ভব। সুপ্রিম কোর্টে তিনি নাকি তালিকা দেবেন, শুনুন। মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। মানে ডিগবাজি খেলেন? আরে 24শে এপ্রিল এই সিদ্ধার্থ বাবুই বলেছিলেন ডিভিশন বেঞ্চের রায় বেরোনোর পর। শুনুন, আপনিও বলবেন ডিগবাজি? আমরা অনারেবল হাইকোর্টের কাছে 2 না 3 বার দিয়েছি, একটা 18 ডিসেম্বর, একটা 20 ডিসেম্বর, একটা 5ই জানুয়ারি 2024, এবং তাতে 5000-এর উপর যারা কিনা মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট, বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট, তো তাদের একটা তালিকা আমরা প্রকাশ করেছি, অনারেবল কোর্টের কাছে আমরা দিয়েছি। 19,000 মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম, বাকিরা যোগ্য। আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত, কিন্তু নতুন তথ্য যদি আসে, কিছু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই, এটা আমি কখনো বলবো না, এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না। যদি সত্যি দিতে পারে এখন এসএসসি, তাহলে হাইকোর্টে কি করছিল, কি আড়াল করার চেষ্টা হচ্ছিল? কেন বিতর্কিতদের বাঁচাতে চেয়েছিল নাকি এসএসসি? পরিস্থিতি বেগতিক বুঝে কি এখন অবস্থান বদলাতে হলো? ডিগবাজি। ভোল বদলের থেকে বড় কথা হচ্ছে এসএসসি চেয়ারম্যানের এই স্বীকারোক্তি যে যোগ্য অযোগ্যকে আলাদা করা যায় বা যাবে, প্রমাণ হয়ে যাচ্ছে বা প্রমাণ করে দিল বলা ভালো,
যে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যোগ্যদেরকে নিয়ে ছেলে খেলা করছিল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসি চেয়ারম্যান ফেঁসে গেছে। মুশকিলটা হচ্ছে কখনো বলছে সম্ভব না, কখনো বলছে সম্ভব। দেখুন, বিরোধীরা একথা বলবে না। একবার নয়, আদালতে এসএসসির কাছে বারবার হলফনামা চাওয়া হয়েছিল, বারবার জানতে চাওয়া হয়েছিল আদৌ সঠিক উপায় নিয়োগ হয়েছে, তালিকা দিন কারা যোগ্য, কারা বেঠিক উপায় চাকরি পেয়েছেন। এসএসসি উত্তর দিতে পারেনি। এসএসসি আদালতে জানায় সিবিআই 5000 প্রার্থীর নিয়োগে গরমিল পেয়েছে, গরমিল থাকা প্রার্থীদের বাদ দিতে বলা হোক। কিন্তু সিবিআই এর ঘাড়েই বন্দুক রাখতে চেয়েছিল এসএসসি। আজ কোন ম্যাজিকে, কোন ভোজবাজিতে এসএসসি দাবি করছে সম্ভব যোগ্যদের তালিকা দেওয়া। শুক্রবারই এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা যোগ্য প্রার্থীরা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে তাদের একটি প্রতিনিধি দল দেখাও করে। তারপরেও এসএসসি জানায় চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্যদের বিভাজন করা সম্ভব, যা হাইকোর্টে সম্ভব হলো না, সুপ্রিম কোর্টে সম্ভব কি করে হবে? এসএসসি যা বলতে পারছে না তা বলছেন মামলার আইনজীবীরা। কেন এসএসসি এই ওএমআরশিটগুলো জেনুইন এটা বলতে পারছেন না? তার কারণ এসএসসি যদি বলে দেন যে এটা জেনুইন ওএমআরশিট এবং এই ওএমআরশিটগুলো বা তাদের কাছে কোনো ওএমআরশিটগুলো রয়ে গেছে, এটা যদি তারা বলে দেন, তাহলে যাদের পথ বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে সাদা কাতার মাস্টার। সঙ্গে সঙ্গে তারা সেই সমস্ত নেতা মন্ত্রীদের ধরবেন যে আমরা তো তোমাদের টাকা দিলাম, তোমরা আদালতে গিয়ে বলে দিলে যে এইগুলো জেনুইন ওএমআরশিট, আমাদেরই ওএমআরশিট, তাহলে আমরা এবার আমাদের টাকা ফেরত দাও। যোগ্য অযোগ্য তো প্রথমেই বাছা উচিত ছিল। অযোগ্যদের এই রাজ্যে কি করে তারা স্থান পায়? শুধু টাকা নিয়েছে বলে তো? যে তৃণমূল কংগ্রেস নেতাদেরকে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এই 21,000 বা 20,000-এর ঘাট দিয়ে পার করার চেষ্টা করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেস সরকার ড্রামাবাজি করছিল চোরেদেরকে বাঁচানোর জন্য। বুঝলেন তো চাপটা কোথায়? যারা টাকা দিয়ে চাকরি কিনেছিলেন তারা কি করবেন এবার? বাকি প্রায় 21,000 যোগ্যকে বাঁচাতে বিতর্কিতদের এবার ঝেড়ে ফেলা হবে? এটাই সহজ পথ। বিতর্কে এসএসসি চেয়ারম্যানের গ্রেফতারি দাবি করছে সিপিএম। বয়ান বদলে এসএসসি চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হচ্ছে, হলফনামা দিয়েছে বোর্ড এসএসসি, এই বলে আমি সেখানে বলছি গ্রেফতার করা উচিত। যে যারা বেআইনি 5,400 বুঝলাম, কিন্তু বাকিরা যে যোগ্য বেআইনি নয়, আমি সেই হলফনামা দিতে পারি না, সে হলফনামা দিতে পারবো না, কারণ ওর মধ্যেও বেআইনি থাকতে পারে। আমি সেটাতে যাচ্ছি না, আমি বলছি এইটা দাঁড়ালো কাদের জন্য এখানে এলো, কাদের জন্য চাকরি চুরি হলো, চাকরি বিক্রি হলো, এর জন্য যারা দায়ী তাদের শাস্তি হওয়া উচিত। তৃণমূল কংগ্রেস সরকার যে কোনো মূল্যে এই তদন্ত প্রক্রিয়াকে বন্ধ করতে চায়, যেহেতু এখানে প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে। সুতরাং তৃণমূলের কথা মতো চিফ সেক্রেটারি একই কাজ করে গেছে। ফলে কার্যত কোর্ট অনেকবার চেষ্টা করেও এসএসসি ভাগ করতে পারেনি বা ভাগ করতে চায়নি বলে এসএসসির এবং রাজ্য সরকারের অপরাধে দুর্নীতিকে ঢাকতে গিয়ে যোগ্যদেরকে বাতিল করতে করেছে, যেটা কখনোই করা যায় না। এই আমলাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। শুধু আর এই চাকরি চুরির প্রথম পেরেক, মানে দুর্নীতি খোলসা করার প্রথম বীজ যিনি পুঁতেছিলেন, তার নাম কি? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এখন বিজেপির প্রার্থী তমলুকের। আজ প্রচারে বেরিয়েছিলেন, মনোনয়ন জমা দিতে বেরিয়েছিলেন। দেখুন, মনোনয়নে জুতো দেখানো হলো তাকে। আজকে আমাদের হিউজ জমায়েত, হিউজ মিছিল, এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই। দেখুন, যারা বসে আছে তাদের কারো চাকরি টাকরি যায়নি, ওসব বানানো। ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন, ওরা এসব বলবে। হ্যাঁ, ওদের কুণাল ঘোষই তো বলে গেছে যে 2021 থেকে এই চুরি চলছে। আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে 2022-এ।
নিজেদের মধ্যে গন্ডগোল করছে যাতে খবরে টিকে থাকা যায়। এখন নেতা কিভাবে চেনা যায় জানেন? নিরাপত্তা রক্ষী দিয়ে। যার সঙ্গে কেন্দ্রের নিরাপত্তা রক্ষী তিনি বিজেপির নেতা, আর যার সঙ্গে রাজ্যের তিনি তৃণমূল নেতা। বিজেপি নেতা বেশ কয়েকজনের নিরাপত্তা বাড়ানো হলো আজ। কেন তার কোনো নির্দিষ্ট কারণ সামনে আসেনি, কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাড়িয়েছে। কারা? কলকাতা দক্ষিণের দেবশ্রী চৌধুরী, কৃষ্ণনগরের অমৃতা রায়, দমদমের শিলভদ্র দত্ত, আরামবাগের অরূপ দিগার, উলুবেড়িয়ার অরুণোদয় পাল চৌধুরী। সবার সঙ্গে থাকবেন 5 জন করে সিআইএসএফ জওয়ান।